জাপানের স্লিম ল্যান্ডার এক প্রকার ব্যর্থ হয়েও কিন্তু সফল হয়ে গেল। কার দৌলতে? আমাদের ভারতের দৌলতে। বিশ্বের পঞ্চম দেশ হিসাবে চাঁদে পা রেখেছিল জাপান। গত শনিবার এই কৃতিত্ব অর্জন করেছে তারা। আর সূর্যোদয়ের এই দেশ ইতিহাস রচনা করেছে এর ফলে। কিন্তু তাকে সাহায্য করেছে ভারতের মতো বন্ধু দেশ চন্দ্রযান-2 এর সাফল্যকে নিয়ে। ইসরোর দ্বিতীয় চন্দ্রযানে তোলা ছবি জাপানকে সাহায্য করেছে অবতরণের ক্ষেত্র নির্বাচন করার জন্য। প্রসঙ্গত, গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল চন্দ্রযান-3। ভারতের চন্দ্রযান-3 তৈরি হয়েছিল ইতিহাস, কিন্তু চন্দ্রযান-2 মিশন কার্যত ব্যর্থই হয়েছিল। তবে আংশিক সাফল্য যে আসেনি তা নয়। ল্যান্ডারটি চাঁদের মাটিতে ঠিকমতো নামতে না পারায় মিশনের মূল লক্ষ্য পূরণ হয়নি, কিন্তু যানটির অরবিটারটি এখনও কার্যক্ষম রয়েছে এবং তা চন্দ্রপৃষ্ঠের উপর ক্রমাগত উড়ে চলেছে, নিরীক্ষণ করে চলেছে চাঁদকে। পৃথিবীর একমাত্র উপগ্রহে বরফের সন্ধান থেকে ধাতু এবং অন্যান্য উপাদানের অনুসন্ধান সংক্রান্ত জরুরি তথ্য দিয়েছে চন্দ্রযান-2। আর এর ফলে মিশনটি আপাতত ব্যর্থ হয়েও আন্তর্জাতিক স্পেস মিশনগুলির জন্য জরুরি হয়ে উঠেছে, যেমন হলো জাপানের ক্ষেত্রেও। তবে জাপানের মহাকাশযান মুন স্নাইপার যত ইতিহাস রচনা করুক না কেন, সে কিন্তু টেক্কা দিতে পারেনি ইসরোর যানকে। কেননা জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটি ছুঁলেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে মুন স্নাইপারে। কিছুতেই তার সোলার ব্যাটারি প্যানেল কাজ করেনি প্রথম দিকে। ফলে এই অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। কেননা মুন স্নাইপারে সৌরশক্তি পৌঁছচ্ছে না, পৌঁছলেও খুব সামান্যই পৌঁছচ্ছে। তাকে পৃথিবী থেকে ঠিকমতো অপারেট করা যাচ্ছে না। অথচ চন্দ্রপৃষ্ঠে রুটিন কাজ করার জন্য সৌরশক্তি ভরসা, কারণ সেখানে কোনো বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে না। অবিলম্বে তা ঠিক করা প্রয়োজন। তা না হলে কিন্তু চন্দ্রাভিযান শেষ পর্যন্ত ব্যর্থই হবে। তখন জাপানের পক্ষে আর সম্ভব হবে না চাঁদের মধ্যে যে খনিজ পদার্থ রয়েছে, যে কিছুমাত্র বরফাবৃত জল পাওয়া গেছে, তার অনুসন্ধান করা। ফলে পৃথিবী থেকে চন্দ্রকে আর ঠিকমতো দেখা যাবে না বিজ্ঞানীদের দ্বারা, এবং মুন স্নাইপার কার্যত বিফল হয়ে যাবে।